নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। এখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করা রয়েছে। ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে ডিমি গড তার হঠাৎই কি হলো, তাকে কি ছেড়ে দেবে ম্যানেজমেন্ট, কি আপডেট রয়েছে তাকে নিয়ে সেগুলো নিয়েও একটু আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আজকে কিন্তু একটা দারুণ ম্যাচ হবে যেখানে হায়দ্রাবাদ তারা ঘরের মাঠে মুখোমুখি হবে জামশেদপুরের সঙ্গে। আর জামশেদপুর যেরকম ছন্দে রয়েছে তারা কিন্তু লিগ শিল্ডের অন্যতম দাবিদার, কারণ মোহনবাগান 17 ম্যাচে 37 পয়েন্টে থাকলেও জামশেদপুর দুটো ম্যাচ কম খেলেছে, তারা 28 পয়েন্টে রয়েছে। আজকে যদি পুরো 3টে পয়েন্ট আসে তারা কিন্তু অনেকটা পয়েন্ট টেবিলের এগিয়ে যাবে। 31 পয়েন্ট নিয়ে কিন্তু তারা একদম 2 নম্বর পজিশনে চলে আসবে। তার পরের ম্যাচেও যদি আবার ফুল পয়েন্ট পায় তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন দল জামশেদপুর রয়েছে। হ্যাঁ, অন পেপার জামশেদপুর হায়দ্রাবাদ একই রকম, কিন্তু পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে জামশেদপুর অনেক বেটার খেলেছে। সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদ অতটা ভালোও কিন্তু তারা খেলতে পারেনি। এবার যেরকমভাবে খালিদ তার পরিকল্পনা করছে সবার আগে ডিফেন্সকে একদম শক্তিশালী রেখে তারপর অ্যাটাকে যাওয়া, সেখানে সিবেরিও বলো, জর্ডান মারে বলো বা হাবি বলো, প্রত্যেকটা প্লেয়ার গোলের মধ্যে রয়েছে। এছাড়া সানান যথেষ্ট ভালো খেলছে, যে কোনো প্লেয়ার যাদেরই নামাচ্ছে একদম তাদের সেরাটা দিয়ে খেলছে। তো সত্যিই জামশেদপুরের খেলা দেখলে কিন্তু চোখের শান্তি হয়। জানি না আজকে কীরকম ম্যাচ হবে, তবু কিন্তু জামশেদপুরের দিকে নজর থাকবে, তারা কীরকম ফুটবল খেলে। তারা যদি আজকে পুরো 3টে পয়েন্ট পায় তো পয়েন্ট টেবিল কিন্তু আরও অনেকটা জমে যাবে। হায়দ্রাবাদও চেষ্টা করবে ঘরের মাঠে যদি কিছু পয়েন্ট আনার, কারণ লাস্ট দুটো ম্যাচে তারা অন্তত ড্র করতে পেরেছে। যেরকম তারা ম্যাচ পরপর হারছিল তার জায়গায় অনেকটা ড্র করে মনোবলটা তাদের ভালো রয়েছে, তারাও কিন্তু ঘরের মাঠে জিততে চাইবে। তো একটা ভালো ম্যাচ কিন্তু হবে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর যদি আমরা কথা বলি একটু ডিমি গডকে নিয়ে, তো কি হলো ডিমি গডের, তার পারফরমেন্স এরকম হচ্ছে কেন? কারণ লাস্ট ইয়ার আমরা দেখেছি ডিমি দারুণ খেলেছে, গোল্ডেন বল জিতেছে। তার আগের বছর কিন্তু অন্যতম সেরা প্লেয়ার ছিল, মোহনবাগানের হয়ে লিগ শিল্ড জিতেছে, ডুরান্ড কাপ জিতেছে, এমনকি আইএসএলের যেটা কাপ সেটাও কিন্তু ডিমি জিতেছে। এবং লাস্ট দুটো সিজনে ডিমির পারফরমেন্স এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল সবুজ মেরুন জার্সি গায়ে। কিন্তু এই সিজনের ডিমিকে একদম ডিমি সুলভ দেখা যাচ্ছে না। টোটাল এখনো পর্যন্ত 19টা ম্যাচ খেলা হয়ে গেছে, নামের পাশে মাত্র 3টে গোল 3টে অ্যাসিস্ট। কি সমস্যা হচ্ছে ডিমির? সমস্যা আমার যেটা মনে হয় তার একটু ফিটনেস ইস্যু। কোনোভাবেই এই সিজনে তাকে দেখে পুরোপুরি ফিট মনে হয়নি। সবার শেষে দলে যুক্ত হওয়া, ঠিকঠাকভাবে হয়তো প্রি সিজন না হওয়ার জন্যই এরকম হতে পারে। আর কোনো প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে, প্রত্যেকটা বছর ধারাবাহিকভাবে হয়তো সে দিয়ে যেতে পারে না, প্লেয়ারদের আপ ডাউন থাকে। তো এই বছরটা তার জন্য সত্যিই খারাপ যাচ্ছে, কারণ এরকম ডিমিকে আমরা দেখিনি। ডিমি কিন্তু অনেক ভয়ঙ্কর, সেট পিস বলো, কর্নার বলো, প্রত্যেকটা জায়গায় ডিমির কিন্তু একটা ভালো ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যেত, সেটা কিন্তু এবারে খুবই অভাব। হ্যাঁ, হয়তো মলিনার গেম প্ল্যানিং যেমন, সেই জায়গাতে কিন্তু ডিমি হয়তো অতটাও নিজেকে মানিয়ে নিতে পারছে না, এটাও হতে পারে। এবার দেখো, অনেক জায়গা থেকে অনেক রকম কথা উঠে আসছে যে ডিমিকে নাকি ছেড়ে দেবে। দেখো, ভিতরের কি ব্যাপার সেটা নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু ডিমিকে ছেড়ে দিলে মনে হয় সেটা খারাপ সিদ্ধান্ত হতে পারে। কারণ কি? কারণ প্লেয়ারটা রীতিমতন যে একটা ভালো প্লেয়ার, নিজেকে আইএসএলে প্রমাণ করেছে। কথাতেই আছে ক্লাস একদম হয় পার্মানেন্ট, ফর্ম টেম্পোরারি। এখন ফর্মটা হয়তো তার ঠিকঠাক নেই, কিন্তু ক্লাস তো তার রয়েছে। সে কি লেভেলের প্লেয়ার সে নিজেকে প্রমাণ করেছে। আর ডিমিকে ছাড়লে আইএসএলে যে কোনো দল তাকে লুফে নেবে, কারণ তার যা পারফরমেন্স আইএসএলে রয়েছে। তো সেই জায়গাতে মোহনবাগান হয়তো এই ভুলটা করবে না, কারণ হুগোকে লাস্ট ইয়ার এইভাবে ছেড়ে দেওয়া, জনি কাউকে ছেড়ে দেওয়া, এই ইয়ারে যদি ডিমিকেও এইভাবে ছেড়ে দেয় সেটা কিন্তু একটা খারাপ জিনিস হবে। এখন পর্যন্ত ম্যানেজমেন্ট ডিমিকে ছাড়ার ব্যাপারে সেরকম সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে না, কিন্তু বেশ কিছু ফ্যান গ্রুপ থেকে এগুলো আলোচনা হচ্ছে যে দলের ঊর্ধ্বে কেউ নয়, ডিমিকে ছেড়ে দেওয়া হোক, সেরকম কিছু হয়েছে বলে শোনা যাচ্ছে না। যদি হয় সেটা হতে পারে একটা আনরেজিস্টার করে রাখা, আর বেশি তো ম্যাচ বাকি নেই, তাকে আনরেজিস্টার করে দলের আক্রমণ বিভাগের একজন প্লেয়ারকে কমিয়ে এনে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। হ্যাঁ, হাতে নুনোরাইজ রয়েছে, তাকে রেজিস্টার করাতে পারে, সে প্র্যাকটিসের মধ্যে রয়েছে, সে এলে মাঝ মাঠে খেলে দিতে পারে। কারণ নুনোরাইজ শুধুমাত্র যে সেন্টার ব্যাক
খেলেছে সেরকম নয়, ক্লাব ক্যারিয়ারে কিছু ম্যাচ কিন্তু সে মানে ডিফেন্সিভ মিডেও খেলেছে। ডিফেন্সিভ মিডে এমনি মোহনবাগানের প্লেয়ার সেরকম নেই, আপুইয়া দারুণ খেলছে, থাপার ইনজুরি সেই জায়গায় দীপক মানিয়ে নিয়েছে, সেই জায়গায় একটা অপশান হতে পারে ডিমিকে যদি আনরেজিস্টার করে রাখা যায়। তো ডিমি কি মানবে যে তাকে আনরেজিস্টার করে রাখা, সেই নিয়ে হয়তো ম্যানেজমেন্টের সঙ্গে কিছু ভিতরে ঝামেলা হতে পারে বা ঝামেলা হচ্ছে, সেই সব আরও সামনে আরও আসুক, সেগুলো এলে তোমাদের শেয়ার করে নেব। তো এই মুহূর্তে ডিমিকে নিয়ে কিন্তু খুশি নয় ম্যানেজমেন্ট, এটুকু বলে রাখছি, সামনের দিকে কি হয় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মানে কীরকম চিন্তাভাবনা করে প্লেয়ার নেয় জানি না, শুধু নাম দেখে আর লাস্ট ইয়ারের পারফরমেন্স দেখেই খুব সম্ভবত প্লেয়ার নেয়। আমি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার এবছর এসে ইস্ট বেঙ্গলে কী সার্ভিস দিয়েছে, সেটা হচ্ছে আর অন্য কেউ নয়, 27 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার প্রভাত। তো প্রভাত ইস্ট বেঙ্গলের 2 বছরের চুক্তিতে সাইন করেছে লাস্ট ইয়ারে জামশেদপুরে, তার ভালো পারফরমেন্স ছিল, খারাপ ছিল না। এই সিজনে প্রভাত কি করলো, প্রভাত এসে প্রথমে তার বেশিরভাগ সময়ই চলে গেল যে রিকভারি করতে করতে, তার রিকভারি নাকি ঠিকঠাক হয়নি, প্রি সিজন করতে করতে বহু সময় চলে গেল, ইনজুরি সমস্যা হলো, তারপর যাই হোক অন্তত খেলার জায়গাতে এলো, সেই জায়গাতে এসে কয়েকটা ম্যাচে খেললো এবং যা খেলেছে একটা দুটো ম্যাচ বাদ রেখে প্রভাতের পারফরমেন্স প্রচণ্ড খারাপ ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। এবং তারপর আবার নতুন করে ইনজুরি পেয়ে এখনও পর্যন্ত সে মাঠে কবে নামতে পারবে সেটা কেউ বলতে পারছে না। আইএসএলে মাত্র 7টা ম্যাচে খেলেছে, আর ওই বললাম একটা আধা ম্যাচ বাদ রেখে প্রত্যেকটা ম্যাচে তার পারফরমেন্স জঘন্য, কোনো রকমভাবে নিজেকে মানিয়ে নিতে পারছে না, ইনজুরি থেকে রিকভারি করতে পারছে না, দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে রিকভারি করতে। তো এই সাইনিংটা এবছরে ইস্ট বেঙ্গলের জন্য সবথেকে খারাপ সাইনিং হয়েছে বলে আমার মনে হয়, কারণ বাকি প্লেয়াররা আর যাই অন্তত ফিট হয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু প্রভাত ফিট হতেই পারছে না। ম্যানেজমেন্ট কেন যে ঠিকঠাকভাবে তাদের মেডিকেল একদম চেক আপ না করে তাকে সাইন করায় জানি না, শুধুমাত্র নাম আর লাস্ট ইয়ারের পারফরমেন্স নিয়ে কিন্তু কিছু হয় না, এটা একটু ম্যানেজমেন্টকে ভাবতে হবে। লাস্ট কয়েকটা ইয়ারে এই একই রকমের জিনিস চলে আসছে, কিছু বলার নেই। এই প্রভাতের সিগনেচারটা সবথেকে খারাপ সিগনেচার হয়েছে, এই জায়গায় যদি অন্য কোনো বাচ্চা প্লেয়ারকে নিত সে মনে হয় অনেক ভালো ফিট থেকে খেলতে পারতো। তো প্রভাত কিন্তু ইস্টবেঙ্গলে সেইভাবে সার্ভিস দিতে পারেনি। তো তার সাথে সাথে আমরা একটুখানি কথা বলবো আজকে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন কিছু ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে সাউলকে নিয়ে। তো সাউলকে নিয়েও ওই একই ব্যাপার, আমি সাউলকে খুব একটা দোষ দেবো না, যেরকমভাবে সাউল বক্স টু বক্স খেলে এসেছে, টোটাল এই সিজনে 15টা ম্যাচ খেলেছে, 3টে গোল, একটা অ্যাসিস্ট করেছে, যে পরিমাণে মাঠে পরিশ্রম সাউল করে সেটা যখন সাউল থাকে না তখন বোঝা যায়। সাউল থাকলে তাকে দেখে বোঝা যাবে না, হ্যাঁ অনেকে বলবে সাউল স্লো হ্যান ত্যান, কিন্তু যখন না থাকবে তখন ইস্টবেঙ্গলের মাঝমাঠ যে কতটা কঙ্কাল অবস্থা সেটা বোঝা যায়। তো সাউল লাস্ট যেটা ম্যাচ খেলেছিল আইএসএলের ম্যাচের কথা বলছি, সেই ম্যাচের পর সে ছিটকে গিয়েছিল, সেটা হচ্ছে চেন্নাইন এফসি ম্যাচ, সেখানেও পুরো গেম টাইম সে মানে পুরো 90 মিনিট খেলতে পারেনি, 50-60 মিনিটের মাথায় তাকে তুলে নিতে হয়েছিল। সেটা হয়েছিল কবে জানো, সেই 7ই ডিসেম্বর। তারপর থেকে 1 মাস কেন 1.5 মাস হতে চললো, এখনও পর্যন্ত সে মাঠে নামতে পারেনি। এখনও তার মাঠে নামতে অন্তত 10টা দিন তো সময় লাগবে, মানে 2 মাসের জন্য একটা প্লেয়ার ছিটকে যাচ্ছে। সাউলের পরিবর্তে যে অন্য কোনো প্লেয়ার খেলতে পারবে সেরকম কোনো অপশান ইস্টবেঙ্গলের কাছে বিদেশি প্লেয়ারের নেই। ম্যানেজমেন্ট কোনো রকম পরিবর্তনের কথা ভাবলই না, যে একটা পরিবর্তন করলে দলটার ভালো হয় সেটা করলো না। পর সাউল ছিটকে যাওয়ার পর ম্যাচের অবস্থা ইস্টবেঙ্গলের খুবই খারাপ। সেখানে সাউল ছিটকে যাওয়ার পর 4টে ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে, আর মাত্র 2টো ম্যাচে জিতেছে। তো এটা কিন্তু ম্যানেজমেন্টের সবথেকে বড় ভুল বলে আমার মনে হয়। সাউলের একটা পরিবর্তন ভাবতে পারতো ইস্টবেঙ্গল, তাহলে অন্তত ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিছুটা হলেও ভালো হতো, আর ইস্টবেঙ্গলের সেক্ষেত্রে পারফরমেন্সও কিছুটা হলেও ভালো হতো। তো সাউলের পরিবর্তন না নিয়ে ম্যানেজমেন্ট একটা বিরাট বড় ভুল করেছে। এই ব্যাপার নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো, যে সাউলের পরিবর্তন কি প্রয়োজন ছিল সেটা তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।